আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত, বরকত এবং শান্তি আপনাদের সকলের উপর বর্ষিত হোক। আমি আজকে দীর্ঘদিন পরে হলো বেসিক গ্রামার ইংলিশ এবং বাংলা নিয়ে আমার ছাত্রছাত্রীদের সম্মুখে হাজির হয়েছি। এই আলোচনাটি মনোযোগ সহকারে শ্রবণ করবে, দেখবে, ইনশাআল্লাহ আমার সাথে থাকবে। আমরা আজকে যে আলোচনা করি, আমি আশা করি ইনশাআল্লাহ প্রত্যেকেই এই অবস্থাতেই আমরা শিখে যাবে ইনশাআল্লাহ। শুধু একটু মনোযোগের দরকার, খুবই মনোযোগী হব। এখন স্যারকে প্রশ্ন করা যাবে না, স্যার নিজে নিজে প্রশ্ন করে উত্তর দিবে, তোমাদের কোনো টেনশন নেই। শুধু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে ইনশাআল্লাহ। তো বেসিক গ্রামারে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা বাংলায় বলে ক্রিয়াপদ, ইংলিশে বলে ভার্ব। আমি বাংলায় এবং ইংরেজিতে দুটো বাক্য লিখে, বাংলা এবং ইংলিশে দুটো বাক্য লিখে আমি দেখাচ্ছি। আমরা ভাত খাই। এই বাক্যে তিনটি পদ আছে। আমরা ভাত খাই। খাই যেটি, এটি হলো ক্রিয়াপদ বা সংক্ষেপে এটাকে ক্রিয়াও বলা হয়। এই বাক্যটিকে যদি আমরা ইংরেজি করি, ওই ইট রাইস, এখানে ইট শব্দটি হলো ভার্ব। তাহলে আমি বরাবরই ক্লাসে বলে থাকি, যারা ইতিপূর্বে আমার ক্লাসে ছিলে, আমি একটা কথা বারবারই বলি, ক্রিয়াপদ ছাড়া বাক্য হয় না, ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, ভাওয়াল ছাড়া ওয়ার্ড হয় না, ভাওয়াল ছাড়া সিলেবাল হয় না, এমনকি ভাওয়াল ছাড়া লেটারও হয় না। তবে বাংলায় আমরা যেটা বললাম যে ক্রিয়াপদ ছাড়া বাক্য হয় না, পাশাপাশি আরেকটি বাক্য আমি লিখি, ঢাকা একটি বড় শহর। এই বাক্যটিতে আমি যদি বলি ঢাকা একটি পদ, একটি পদ, বড় একটি পদ, শহর একটি পদ। এখন এই পদের মধ্যে তোমরা একটু দেখো তো ক্রিয়াপদ কোনটি। অনেকেই বলবে যে এখানে ক্রিয়াপদ নেই। তবে নাই, এখানে নেই বলা যে উত্তম হলো ক্রিয়াপদ উজ্জ আছে। কারণ আমি আগেই বলেছি ক্রিয়াপদ ছাড়া বাক্য হয় না। তাহলে ঢাকা একটি বড় শহর, এটি একটি বাক্য, বাট এইখানে কি ক্রিয়াপদ উজ্জু আছে। বাংলায় এটাকে উজ্জু বলে, ইংরেজিতে এটাকে আন্ডারস্টুড বলে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এখানে যদি আমি ক্রিয়াপদ ব্যবহার করি ঢাকা একটি বড় শহর, যদি ইচ্ছে করি তাহলে আমি ব্যবহার করতে পারতাম ঢাকা হয় একটি বড় শহর। তবে তোমাদের কারো প্রশ্ন থাকতে পারে কি কি ক্রিয়াপদ উজ্জ থাকতে পারে বাংলায়। বাংলায় মাত্র 4টি ক্রিয়াপদ উজ্জ থাকতে পারে, হই, হও, হয়, হন। হই, হও, হয়, হন। আমার সাথে সাথে বলবে, তাহলে মুখস্থ হয়ে যাবে। বাংলায় 4টি ক্রিয়াপদ আছে, যাদের বৈশিষ্ট্য হইল বাক্যে তাদেরকে ব্যবহার করলেও হয়, না করলেও হয়। আমরা জানলাম ক্রিয়াপদ উজ্জ থাকতে পারে, আর ক্রিয়াপদ ছাড়া বাক্য হয় না। যদি আমি বলি এই বাক্যে ক্রিয়াপদ কোনটি, বলতে হবে এই বাক্যে কোনো ক্রিয়াপদ নেই, তবে ক্রিয়াপদ উজ্জ আছে। সেটি কি? ঢাকা হয় একটি বড় শহর। আমরা আসি এবার ভার্বের কথা। আসলে ক্রিয়াপদ ছাড়া বাক্য হয় না। ক্রিয়াপদের অবস্থান সাধারণত বাক্যের শেষে হয়, তাই ক্রিয়াপদের গুরুত্ব বাক্যের সবচেয়ে বেশি।
কোন পদের গুরুত্ব সবচেয়ে বেশি? ক্রিয়াপদের। কোন পদ ছাড়া বাক্য হয় না? ক্রিয়াপদ ছাড়া বাক্য হয়। প্রসঙ্গক্রমে যদি পদ কাকে বলে? শব্দ বাক্যে বসে যখন তাকে পদ বলে তখন। প্রত্যেক পদের জানা দরকার বানানো তার ব্যবহার। আবার বলি, পদ কাকে বলে? শব্দ বাক্যে বসে যখন তাকে পদ বলে তখন। প্রত্যেক বাক্যের জানা দরকার বানানো তার ব্যবহার। সংজ্ঞাটিকে আমি বোর্ডে লিখে দিব। আচ্ছা দেখো, বোর্ডে লিখে দিচ্ছি, একটি ছড়ার মতো করে তোমরা শিখে নাও। অত্যন্ত প্রয়োজনীয় এই সংজ্ঞাটি, পদ কাকে বলে। আমরা এটা কবিতার মতো করে, শব্দ বাক্যে বসে যখন তাকে পদ বলে তখন। এটা গেল সংজ্ঞা। এর সাথে আরেকটু বাড়তি করে বলতে হবে, প্রত্যেক পদের জানা দরকার। প্রত্যেক পদের জানা দরকার। কি কি জানা দরকার? বানান ও তার ব্যবহার। বন্ধুগণ, শব্দ বাক্যে বসে যখন তাকে পদ বলে তখন প্রত্যেক পদের জানা দরকার বানান ও তার ব্যবহার। যেমন ধরো, আমরা মূলত আমি ইংলিশের উপরেই কথা বলবো। ওয়াটার একটি ওয়ার্ড। ওয়াটার একটি ওয়ার্ড। এখন ওয়াটার কোনো পার্টস অফ স্পিচ নয়, ওয়াটার কোনো পদ নয়। এটাকে যদি আমি সেন্টেন্সে ব্যবহার করি তাহলে তোমরা বুঝতে পারবে, ওই ড্রিঙ্ক ওয়াটার। নিশ্চয়ই দেখো, ওয়াটার শব্দটি একটি সেন্টেন্সে আছে। এই সেন্টেন্সের শেষে আমি ফুল স্টপ ব্যবহার করেছি, শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি, এবং এখানে তিনটি ওয়ার্ড আছে, তিনটি পার্টস অফ স্পিচ আছে। এটাকে বলে প্রোনাউন। এটা সাবজেক্ট হয়েছে এখানে। এটা এই উইকে আবার ডোয়ারও বলা হয় বা এজেন্ট বলা হয়। ড্রিঙ্ক হলে এখানে বার, জানি আমি পরবর্তীতে আরো অনেক কথা বলবো। আর ওয়াটার হলো নাউন। হ্যাঁ বন্ধুগণ, এই ক্ষেত্রে এইখানে ওয়াটার নাউন, কিন্তু এইটা একটি ওয়ার্ড। শুধু ওয়াটার লিখেছি যখন আমি, সেটা শুধু হলো একটি ওয়ার্ড। বাট এইখানে ওয়াটার হলো নাউন। এই সেন্টেন্সে উই ড্রিঙ্ক ওয়াটার, এই সেন্টেন্সটিতে ওয়াটার হইল নাউন। অন দ্য আদার হ্যান্ড, আমরা আরেকটি সেন্টেন্স আমি উপরে দেখাচ্ছি, এটার সাথে মিল করে। হি waters the garden. নিশ্চয়ই এখন আমরা ওয়াটারকে আর নাউন বলতে পারবো না। এই ক্ষেত্রে ওয়াটার অর্থ পানি দেওয়া। হি এখানে প্রোনাউন, সাবজেক্ট হয়েছে। দ্য গার্ডেন নাউন, পক্ষান্তরে এখানে ওয়াটার ছিল নাউন, এই ক্ষেত্রে ওয়াটার হলো ভার্ব। এই জন্য আমরা বলেছিলাম, শব্দ বাক্যে বসে যখন তাকে পদ বলে তখন প্রত্যেক পদের জানা দরকার বানানো তার ব্যবহার। হ্যাঁ বন্ধুগণ, আমরা এখন ভার্বের আমাদের আলোচনার সুবিধার্থে আমি এখন নিয়মিত ক্লাসে থাকবো, ইনশাআল্লাহ তোমাদের সাথে থাকবো। আর আমাদের আলোচনার সুবিধার্থে আমার একটি টাইম অ্যান্ড টেন্সের উপর একটি বই আছে। এই বইতে আমি ভার্বের 4টা গ্রুপ করেছি। আলোচনার সুবিধার্থে আমি দেখাই দিচ্ছি তোমাদের, পেজ নাম্বার 9। আলোচনার সুবিধার্থে আমি ভার্বকে 4টা গ্রুপে ভাগ করেছি। ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ, মডেলস অ্যান্ড ভার্ব টু ডু। আমি এখন এই বিষয়গুলো স্পষ্ট করব। আমি আশা করব আমার সাথে সাথে বললে, কয়েকবার বললে তোমাদের প্রত্যেকেরই
এই গ্রুপ সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। এবার আসো আমরা ভার্ব টু বি। এটি একটি টিম। বাংলাদেশ দলে বাংলাদেশের টিম আছে, এটা ক্রিকেট টিম আছে, ফুটবল টিম আছে, এরকম টিম। ভার্বের যে টিম, সেখানে প্লেয়ারদের সংখ্যা হলো 8। কয়জন প্লেয়ার? 8। ভার্ব টু বি। আমি এখন বোর্ডে এই গ্রুপগুলো সুন্দরভাবে দেখাবো, আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে ইনশাল্লাহ, কোনো ওঠাউঠি নাই। আলহামদুলিল্লাহ, আমরা ভার্বকে আলোচনার সুবিধার্থে 4টা গ্রুপে ভাগ করছি। প্রথম ভাগ হলো ভার্ব টু বি। বন্ধুগণ, আমার স্টুডেন্ট যারা, তারা অনেকে এটা জানো, কিন্তু দীর্ঘদিন গ্যাপ হয়ে গেছে, পড়াশোনা থেকে আমরা দূরে আছি, তাই আমি এবার নতুন করে আবার এগুলো তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমার সাথে দেখো, ভার্ব টু বি: am, is, are, was, were. am, is, are, was, were, be, been, being. দেখো, এই ফ্যামিলিতে বা এই টিমে, ভার্ব টু বি টিমে আমাদের মেম্বার সংখ্যা বা প্লেয়ার সংখ্যা কত? 8। ভার্ব টু বিতে প্লেয়ার সংখ্যা বা মেম্বার সংখ্যা যাই বলো, এই গ্রুপে 8 জন সদস্য: am, is, are, was, were, be, been, being। ক্লিয়ার? এবার আমরা আসি ভার্ব টু হ্যাভ। সবচেয়ে এই টিমে সবচেয়ে কম সংখ্যক প্লেয়ার আছে, ঠিক আছে? তবে আমরা এই প্লেয়ারদের দেখে নেই। have, has, having, had। আলহামদুলিল্লাহ, আমরা দেখতেই পাচ্ছি সবচেয়ে কম সংখ্যক ভার্ব টু হ্যাভ যে গ্রুপ আছে, এর মধ্যে সদস্য সংখ্যা সবচেয়ে কম। কয়জন? 4 জন। নিশ্চয়ই তোমাদের ইতিমধ্যে মুখস্থ হয়ে গেছে। হ্যাভ, হ্যাজ, হ্যাভিং, হ্যাড। হ্যাঁ, রিপিট ইট আফটার মি। হ্যাভ, হ্যাজ, হ্যাভিং, হ্যাড। এগেইন, হ্যাভ, হ্যাজ, হ্যাভিং, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাভিং, হ্যাড। এবার আসো আমরা যাব মডেলস। পরের গ্রুপের নাম মডেলস। মডেলসে এই গ্রুপের সংখ্যা হলো 13। এখানে বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ আছে, আবার বিভিন্ন রকম বলে থাকেন। মডেলস এবং সেমি মডেলস মিলে সেমি মডেলসের আরেকটি গ্রুপ আছে, সেটা আমি পরে দেখাবো তোমাদের কোনো এক সময়। এখন আমরা মডেলস সম্পর্কে ধারণা নিব। মডেলস হলো 13। এই টিমের সদস্যের সংখ্যা হলো 13। আমরা 1 বাই 1 এটা দেখে নেই। আমার সাথে রিপিট ইট আফটার মি। শ্যাল, শুড, will, would, can, could, shall, should, will, would, can, could, may, might। এই am, এই ওয়াই আমাদের উপমহাদেশে এটাকে মেয়ে বলে আমরা জানি। আসলে মেই হবে, শব্দটা এরকম হবে, শেষে ই সাউন্ডটা আমরা একটু ছোট করে হলেও বলবো, তাহলে সঠিক উচ্চারণ হবে মেই, মেই, মাই, মাস্ট, মেই, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, had better, had better, would, rather। এখানে টোটাল আছে 13, 1, 3, 13 মডেল। যে আমার সাথে তোমরা যদি এটা রিপিট করো ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি যেভাবে বলি আমার পর পর এটা বলবে। শ্যাল, শুড, উইল, উড, can, could, may, might,
মাস্ট, নিড, ড্যাট, হ্যাড, বেটার, ওড, রেদার। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা ভার্বকে আলোচনার সুবিধার্থে 4টা গ্রুপে ভাগ করবো। ইতিমধ্যে আমরা 3টা গ্রুপ দেখতে পেলাম। আমাদের ইতিমধ্যে 3টা গ্রুপ নিয়ে আমরা কথা বলে ফেলেছি। আমাদের ভার্ব টু বি সদস্য সংখ্যা 8, ভার্ব টু হ্যাভ এর সদস্য সংখ্যা 4 এন্ড মডেলস এর সদস্য সংখ্যা 13। আমি আশা করি আমাদের অনেক প্রিয় ছাত্রছাত্রীরা ইতিমধ্যে এগুলো জেনে ফেলেছেন। এবার আমি আসবো যেটা হলো ভার্ব টু ডু। ভার্ব টু ডু, ভার্ব টু ডু আমি এখানে সংখ্যা দিয়ে বোঝাতে পারবো না, তবে আনুমানিক যেটা আমার জানা আছে তা হলো 1000 প্লাস। ইংরেজি ভাষাতে ভার্ব আছে 1000 প্লাস। এই সবগুলো তো লেখা সম্ভব না। এবার আসো আমরা ভার্ব টু ডু এর কিছু নমুনা দেখি যা দ্বারা কাজ বোঝায় ভার্ব টু ডু। তার মধ্যে যেমন ধরো খাম, গো, সি, রিড, সুইম, এটসেট্রা। এর সংখ্যায় কারা বেশি? ভার্ব টু ডু। সংখ্যায় কারা বেশি? ভার্ব টু ডু। ভার্ব টু ডু দ্বারা কাজ বোঝায়, এটাও আমরা বলবো। সংখ্যায় কারা বেশি? ভার্ব টু ডু। আর ভার্ব টু ডু দ্বারা কাজ বোঝায়। তো ভার্ব টু ডুর সংখ্যা কত? মোর দেন 1000। ভার্ব টু ডুর সংখ্যা কত? মোর দেন 1000। তাহলে প্রথমত আমরা আলোচনার সুবিধার্থে আগেই বলেছি, আমি জানি না অন্যরা কে কিভাবে দেখবে। তোমরা আমার সাথে থাকো, আমার মতো করে দেখো, ইনশাআল্লাহ এক সময় ভার্ব সম্পর্কে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরো। ভার্ব, তোমরা শুধু ভার্ব চিনে দাও, ইংরেজি শেখানোর বাকি দায়িত্ব আমার। গ্রামারের যত কঠিন ধাপই থাক না কেন, শুধু একটা সেন্টেন্স থেকে তুমি যদি বলতে পারো একটা ভার্ব, তাহলে তোমাকে আমি গ্রামার বুঝিয়ে দিতে পারবো তোমাদেরকে। আমি আশা করি ইনশাআল্লাহ ভার্ব সম্পর্কে তোমরা ক্লিয়ার কনসেপ্ট রাখবে। আগেই বলেছি ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। আর তুমি যদি একটা সেন্টেন্স থেকে শুধু ভার্বটাও চিনো, তাহলে ওই সেন্টেন্সটা তুমি বলতে পারবে, লিখতে পারবে নির্ভুলভাবে ইনশাআল্লাহ। এখন আমরা যে কাজটা করব বন্ধুগণ, সেটা হলো প্রতিটি ভার্বের আবার 5টি করে ফর্ম হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি ভার্বের যে আবার 5টা ফর্ম হয়, আমি এখন চার্ট করে প্রতিটি গ্রুপের ভার্বের এই ফর্মগুলো আমি তোমাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। ভার্বের 5টি ফর্ম, প্রত্যেকটি ভার্বের, বি ভার্বের 5টি, তবে মডেলসের আবার 5টি হবে না, কারণ মডেলস শুধুই হেল্পিং ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পার ভার্ব হিসেবে কাজ করে। তাই মডেলস এর রূপ 5টি হবে না। আর বাকি টু বি, টু হ্যাভ এন্ড টু ডু, এই গ্রুপগুলোর প্রত্যেকটা ভার্বেরই 5টি করে ফর্ম হবে। এবং সেই ফর্মগুলো এখন আমি বোর্ডে তোমাদেরকে সুন্দর করে চার্ট করে দেখাবো, এবং কিভাবে তোমরা সেন্টেন্স থেকে বলে দিবে যে এইটা এই ফর্ম, এটা এই ফর্ম, এটা এই ফর্ম। আমরা এইটুকু আলোচনা মধ্যে আজকে রাখছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যে বিষয়টা আমি দেখাবো, তোমাদের অভিভাবক, আমাদের স্টুডেন্ট যারা আছে, বা আমাদের শিক্ষক যারা আছেন, বা এই লাইনে যারা আমার লাইভ দেখছেন, আমার ক্লাস প্রথমবারের মতো দেখছেন, আমি আশা করি এটা দেখার পরে আপনারা সত্যি অনেক উপকৃত হবেন, এবং এইটা জানার পরে ইংরেজি আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভার্বের ফর্মগুলো আমি এখন লিখব। বেসিক বা বেস ফর্ম, বেসিক আর বেস ফর্ম। আমি প্রথম ফর্ম লিখেছি, বাকিগুলো আর ফর্ম লিখবো না, শুধু এফ লিখবো। বেসিক বা বেস ফর্ম। প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। আমার মনে হয় আমি প্রথমটা অনেক বেশি জায়গা নিয়ে নিচ্ছি, আবার দেখাচ্ছি তারা। বেসিক বা বেস ফর্ম।
প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট আমার সাথে সাথে মুখস্থ করে ফেলো। প্রতিটি ভার্বের 5টি ফর্ম হবে। ইতিমধ্যে আমি 2টি ফর্মের কথা বলেছি, বোর্ডে লিখেছি। এবার হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম। আর ফি ফি এটা অনেকেই তোমরা জানো, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাই আমি আর পুরো এটা অ্যাব্রিভিয়েশনে লিখলাম ফি পি, মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আর সর্বশেষ আমি যেটা বলি, এটা বিভিন্ন জনে বিভিন্ন রকম বলে, আমরা এখন বলবো আইএনজি যুক্ত ফর্ম। আইএনজি যুক্ত ফর্ম। আইএনজি যুক্ত ফর্ম এটা অনেকে জিরান্ড বলে, প্রেজেন্ট পার্টিসিপল বলে। তা কখনো জিরান্ড, কখনো প্রেজেন্ট পার্টিসিপল। আবার আইএনজি যুক্ত ফর্ম আমরা যে কোনো, আমি যে 3টা গ্রুপের কথা বললাম যাদের 5টি ফর্ম হয়, তাদের প্রত্যেকটি ভার্বের সাথে আবার আইএনজি যোগ করা যায়। আর আইএনজি যুক্ত হয় ভার্বের বেস ফর্মের সাথে। আমি এখানে যেই ফর্মটা লিখব তার সাথেই আইএনজি যোগ হবে। মাঝখানে প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে আমরা আইএনজি যুক্ত করতে পারবো না। আইএনজি যোগ হয় ভার্বের বেস ফর্মের সাথে। এটা অনেকেই জানেন, অনেকে বলে প্রেজেন্ট ফর্ম। আজকে আমি আলোচনায় দেখাবো ভার্বের আইএনজি যুক্ত যে ফর্মটি হয় সেটা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে হয় না বেস ফর্মের সাথে। বাংলায় বেস ফর্মটাকে বলে ধাতু, ক্রিয়ার মূল। বাংলায় যেটা ক্রিয়াপদের বেস কি, ক্রিয়ার মূল বা ধাতু। আর ইংরেজিতে হলো বেসিক বা বেস ফর্ম। অনেকে এটাকে সিম্পল ফর্মও বলে। ব্রিটিশ আমেরিকানরা এই ক্ষেত্রে এটাকে সিম্পল বলেন, সিম্পল ফর্ম। সিম্পল ফর্ম বলা এবং প্রেজেন্ট ফর্ম বলার মধ্যে ব্যবধান আমি এখন দেখাবো, ইনশাআল্লাহ দেখাবো একটু পরেই। বেসিক বা বেস ফর্ম হলো বি, প্রেজেন্ট ফর্ম এম ইজ আর। দেখো বেসিক বা বেস ফর্ম একটাই হবে, আর আইএনজি যুক্ত ফর্ম একটাই হবে। কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম একাধিক হতে পারবে, ভার্বের পাস্ট ফর্ম একাধিক হতে পারে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম একাধিক হতে পারে। একমাত্র বেসিক ফর্ম এবং আইএনজি যুক্ত ফর্ম একটাই হবে যে কোনো ভার্ব। যেমন দেখো ইতিমধ্যে তোমরা দেখেছো বেস ফর্ম বি, প্রেজেন্ট ফর্মে আমি জানি এটা 3টা, পাস্ট ফর্ম এখানে 2টা হবে, ওয়াজ ওয়ার। পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। আইএনজি যুক্ত ফর্ম দেখে নাও, আইএনজি যুক্ত ফর্ম বিন। এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে বেসিক বা বেস ফর্ম একটাই হয় আর আইএনজি যুক্ত ফর্ম একটাই হয়। প্রেজেন্ট ফর্ম একাধিক হতে পারে, পাস্ট ফর্ম একাধিক হতে পারে, পাস্ট পার্টিসিপল এখানে একটা কোনো কোনো ভার্বের 2টো রূপও হয়। আমি সামনে বাড়ছি, সামনে দেখাবো। হ্যাঁ, have, has, had, been। এরপরে আসো আমরা অনেকটি ভার্ব নেই। go, 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 goes, went, gone, going। আমরা আরেকটা ভার্ব ছোট গ্রুপ থেকে আরেকটা ভার্ব নিই, সেটা যেমন get, gets। তোমরা আমার সাথে থাকো ইনশাআল্লাহ, কেউ বোরিং ফিল করবে না। অনেক মজার জিনিস সামনে আসছে। দেখো আমি যেভাবে 4টা করেছি, বলেছিলাম যে ভার্বের 5টা ফর্ম হয়। আমরা যখন গ্রুপ করলাম ভার্ব টু বি, টু হ্যাভ, মডালস এন্ড টু ডু, সেখানে আমি বলেছিলাম মডালস গ্রুপের বাদ দিয়ে বাকি 3টা গ্রুপের প্রত্যেকটি ভার্বেরই 5টি করে ফর্ম হবে। প্রত্যেক ভার্বেরই 5টি করে ফর্ম হবে এবং সেটা দেখেছ। কোন কোন দেখো বেসিক, আরো বলেছিলাম বেসিক বা বেস ফর্ম একটাই হবে।
এবং আইএনজি যুক্ত ফর্ম একটাই হবে। আমি আরেকটি কথা শুরুতে বলেছিলাম, ভার্বে অনেকেই বলে আইএনজি যুক্ত হয় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে। নো, ভার্বের প্রেজেন্ট ফর্মে am is are, am is are এর সাথে আইএনজি যোগ হলে আমি ইজিং আরিং হইতো। আমি দেখাতে পারছি আইএনজি যুক্ত হয়েছে ভার্বের কোন ফর্মের সাথে? বেস ফর্মের সাথে। সেটা কি? বি। বি এর সাথে যোগ হইয়া বিং হয়েছে, হ্যাভ এর সাথে যোগ হইয়া আমরা এটা মনে হয় ভুল লিখেছি না, এটা হ্যাভিং হবে, বিং হবে, হ্যাভিং। এটা একটু সংশোধন করে নাও, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড, হ্যাভিং। ঠিক আছে? এবার আসো যে আমি যেটা বলছিলাম, বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয়, বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয়, বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয়, বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়। এখানে দেখো তোমরা কেউ কেউ এখন বলতেছো স্যার হ্যাভ বেসিক ফর্মেও আছে, প্রেজেন্ট ফর্মেও আছে, গো বেসিক ফর্মেও আছে, প্রেজেন্ট ফর্মেও আছে, গেট বেসিক ফর্মেও আছে এবং প্রেজেন্ট ফর্মেও আছে। আমরা সেন্টেন্স থেকে কি করে বুঝবো কোনটা বেস ফর্ম, কোনটা প্রেজেন্ট ফর্ম? দেখো এই ব্যাপারে আমি প্রথমবারের মতো মুখ খুলেছি। আমি কোন রাইটারের বইতে এরকমের পাইনি। তা আমি তোমাদেরকে একটি ক্লিয়ার কনসেপ্ট দিব, স্বচ্ছ ধারণা দিব, তুমি দেখলেই বলে দিতে পারবে এইটা বেসিক ফর্ম আর এইটা প্রেজেন্ট ফর্ম। সুতরাং একমাত্র ভার্ব টু বি গ্রুপে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম আলাদা আলাদা আছে, বুঝতে পারছো? দেখতেই পাচ্ছ। কিন্তু হ্যাভ এর জন্য হ্যাভ বেস ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে, গো বেস ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে, গেট বেস ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে। সুতরাং তোমাদের এখন প্রশ্ন থাকবে যে আমরা স্যার সেন্টেন্স থেকে কি করে বুঝবো কোনটি ভার্বের প্রেজেন্ট ফর্ম, কোনটি ভার্বের বেস ফর্ম? আচ্ছা, বেস ফর্ম আমরা যদি চিনিবার উপায় শিখে ফেলি, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম আলাদা করা আমাদের জন্য কষ্টের হবে না ইনশাআল্লাহ। এবার আমি এই চারটি রইল আমাদের এখানে, আমি ভার্বের বেস ফর্ম চিনিবার চারটা উপায় বর্ণনা করব। খুব কঠিন না, খুব কঠিন না। বেস ফর্ম চিনিবার জন্য সেন্টেন্স থেকে তুমি সহজেই বলে দিতে পারবে এইটি ভার্বের বেস ফর্ম। শুধু চারটি ফর্মুলা শিখলে সেন্টেন্স থেকে ফাইন্ড আউট করতে পারবে হুইচ ওয়ান বেস ফর্ম, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নাম্বার 1, আমরা দেখব টু এর পরে ভার্বের যে রূপটা থাকে সেটাকে বলা হয় টু প্লাস ভার্বের। আরেকটি বিষয় আমি এখানে ক্লিয়ার করি, যেহেতু আমি ধারাবাহিকভাবে লাইভে আসব, এটা শেষ করে তারপরে অন্যটিতে যাচ্ছি। ভার্বের বেস ফর্মকে আমরা সংক্ষেপে বলবো V0। ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা অ্যাব্রিভিয়েশন বললে ব্যবহার করলে বলবো V1। ভার্বের পাস্ট ফর্মকে আমরা V2 নামে রাখবো, ভার্বের পাস্ট পার্টিসিপলকে V3 এবং আইএনজি যুক্ত ফর্মকে V4। এইটা আমরা তাহলে অ্যাব্রিভিয়েশন V0, এটাকে আমরা সংক্ষেপ করেছি। কার থেকে সংক্ষেপ করেছি? ভার্ব, ভার্ব প্রেজেন্ট ফর্ম, ভার্ব বেস ফর্ম, ভার্ব প্রেজেন্ট ফর্ম, ভার্ব পাস্ট ফর্ম, ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব আইএনজি যুক্ত ফর্ম। তাহলে এখন থেকে আমি যদি কোথাও লিখি V0, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে এটা ভার্বের বেস ফর্ম। আমি যদি বলি এটা V1 যদি লিখি বা বলি, তখন কি বুঝবে? এটা ভার্বের কি প্রেজেন্ট ফর্ম। যদি বলি V2 লিখি কোথাও বা বলি মুখে, কি বুঝতে হবে? এটা ভার্বের ফার্স্ট ফর্ম। V3 বলি বা লিখি কোথাও, তাহলে বুঝতে হবে এইটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আর V4 লিখলে কি বুঝবে? এইটি ভার্বের আইএনজি যুক্ত ফর্ম। ওকে ফ্রেন্ড, যদি আমরা এখন কি শিখব? বেস ফর্ম চিনিবার উপায়। এখন কি চিনব? শিরোনামটাকে লিখি, তোমরা সবাই দেখো। বেসিক ফর্ম চিনিবার উপায়।
কয়টি উপায়? 4টি। ওকে ফ্রেন্ডস, আমরা এখন নাম্বার 1, টু এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয় টু প্লাস বিচু। অর্থাৎ এ থেকে আমরা কি বুঝবো? টু এর পরে যে ভার্বটি আসে তার যদি আইএনজি যুক্ত ফর্ম থাকলে আমরা চিনবো সেটা হয় আইএনজি যুক্ত হয় টু এর পরে, না হলে বেস ফর্ম হয়। আইএনজি থাকলে বলবো আইএনজি যুক্ত ফর্ম, না থাকলে বলবো এটা বেস ফর্ম। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম নাম্বার 2। এরপরে আরেকটি সহজ সূত্র, মডালের পরে ভার্বের বেস ফর্ম হয় মডেল, মডাল যোগ বেস ফর্ম। এগুলো আমি ব্যাখ্যা দিব পরবর্তীতে, আমি এক্সাম্পল সহকারে দেখাবো, এক্সাম্পল দিয়ে দেখাবো। নাম্বার 3, ডু ডাজ ডিড। এই ডু ডাজ ডিড যখন হেল্পার ভার্ব বা হেল্পিং ভার্ব, এসবি বা এইভি অক্সিলিয়ারি ভার্ব, ডু ডাজ ডিড যখন হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব, তখন মেইন ভার্বের বেস ফর্ম হবে, মেইন ভার্বের বেস ফর্ম। এমবি, এমে তোমরা বুঝবে মেইন, আর বি জিরো মানে কি বেস ফর্ম। ডু ডাজ, ভালো করে বুঝে নাও, ডু ডাজ ডিড যখন হেল্পিং ভার্ব বা হেল্পার ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব, তখন মেইন ভার্বের বেস ফর্ম হয়, মেইন ভার্বের বেস ফর্ম হয়। নাম্বার 4, এটা অত্যন্ত সহজ, আমি বললেই বুঝে যাবে। ইম্পারেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের বেস ফর্ম হয়। Imperative sentences main ভার্বের কি বেস ফর্ম, মেইন ভার্বের imperative sentence মেইন ভার্বের বেস ফর্ম হয়। এবার একটা একটা করে আমরা প্রমাণ দেখব। টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। আমরা কি শিখছি আবার বলি, বেসিক ফর্ম চিনিবার উপায়। নাম্বার 1, টু এর পরে বেস ফর্ম হয়। আমি এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদেরকে, টু এর পরে বেস ফর্ম হয়। আচ্ছা দেখো, আই উড লাইক টু, I would like to talk you. আলহামদুলিল্লাহ, এখানে দেখো টু এর পরে যে টক ভার্বটা ব্যবহার করেছি, এইটা ভার্বের বেস ফর্ম। এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে। I would like to eat rice। এরকম বুড়ি বুড়ি ভার্বের বেস ফর্ম সেন্টেন্সে ব্যবহার হয়, তোমরা দেখতে পাবে। কিন্তু টু এর পরে যখন তুমি আইএনজি যুক্ত ছাড়া অন্য যে ফর্মটি দেখতে পাবে, সেটাই হলো ভার্বের বেস ফর্ম। টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, এটা মনে রাখা, ধরে রাখা আমার মনে হয় না যে তোমাদের জন্য খুব কঠিন হবে। এরপরে বন্ধুগণ, মডালস এর পরে ভার্বের বেস ফর্ম হয়। এই বাক্যে দেখো উড কি মডাল, তাহলে লাইকও এখানে ভার্বের বেস ফর্ম, লাইকও এখানে ভার্বের বেস ফর্ম। আবার খেয়াল করি, আই উড লাইক টু টক ইউ, এক্ষেত্রে মডালের পরে যেহেতু লাইক, তাহলে এটা ভার্বের বেস ফর্ম। টু এর পরে যেহেতু টক, তাহলে এটাও ভার্বের বেস ফর্ম। আমরা এই 1 এবং 2 এর উদাহরণ, অথবা আরো তুমি বলতে পারো আই উইল গো টু স্কুল, উইল এর পরে গো আসছে, তাহলে এটা ভার্বের বেস ফর্ম। দে উইল হেল্প আস, দে উইল হেল্প, এই হেল্প ভার্বের বেস ফর্ম কেন উইল এর পরে আসছে। ইউ মাস্ট অবে ইউর টিচার্স, মাস্ট এর পরে অবে আসছে, এটা ভার্বের বেস ফর্ম। এরকম বহু, আই ক্যান সুইম, উই ক্যান সুইম, ইউ ক্যান সুইম, হি ক্যান ডান্স, শি ক্যান ডান্স। এই যে ক্যান এর পরে যে আমি ভার্বগুলো ব্যবহার করলাম, এগুলো সবগুলোই ভার্বের বেস ফর্ম।
সুতরাং মডেলস এর পরে ভার্বের বেস ফর্ম হয়, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। আমি আশা করব এটা আর কখনো ভুল হওয়ার কথা না। তোমরা যে যে ক্লাসই পড়ো এই ফর্মটা ধরে রাখা, এই রুলটা মনে রাখা, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, মডেলস এর পরে ভার্বের বেস ফর্ম হয়। ইনশাআল্লাহ এটা বলবে না। এবার আমি দেখাবো, এটা মুছে দেই। একটা বাক্য আগে লিখে দেখো, তাহলে এটা বোঝাতে সুবিধা হবে। হি হ্যাজ আ ফ্যান। এখানে হ্যাজ ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাজ ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু যখনই আমি এটাকে কোয়েশ্চেন করলাম, দেখো ডাজ নিয়ে আমাকে কোয়েশ্চেন করতে হলো, ডাজ নিয়ে, ডাজ হি। এখন আর আমি হ্যাজ লিখি নাই, এখন আর আমি হ্যাজ লিখি নেই, কি লিখেছি? হ্যাভ। তাহলে এটা কোন হ্যাভ? এটা বেসিকের হ্যাভ। ডাজ হি হ্যাভ আ ফ্যান? ওকে বন্ধুগণ, অনেকে এটা বোঝাতে পারেন না, বলে ডাজ আসলে হ্যাভ হয়ে যাবে না। কথাটা এরকম না, ডাজ আসলে হ্যাভ হয়ে যাবে এরকম কথাটা বলা যাবে না। বলতে হবে ডু, ডু, ডাজ, ডিড যখন অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা হেল্পার ভার্ব, তখন মেইন ভার্বের বেস ফর্ম হয়, তখন মেইন ভার্বের বেস ফর্ম হয়। এটা যে কোনো ভার্বের জন্য হতে পারে। আমরা ডিড দিয়ে একটা एग्जांपल দেখি। এই বাক্যে যদি এরকম থাকতো, দেখো হি হ্যাড আ ফ্যান, হি হ্যাড আ ফ্যান। এটাকে আ প্রনাউন্সিয়েশন করা উত্তম, বাক্যে এটা হয়ে যায়। এমনি অনেকে এই বলে, এই বি সি, এটা লেটার হিসাবে এই, কিন্তু সেন্টেন্সে ওয়ার্ড হিসাবে হি হ্যাড আ ফ্যান আ বলবে তোমরা। আমরা এখন এই হ্যাড হইলে এখানে শুধু একটা চেঞ্জ আসবে, দেখো। তখন যদি আমি কোয়েশ্চেন করি, হবে কি ডিড, ডিড হি হ্যাভ আ ফ্যান? তাহলে হ্যাভ কি? ভার্বের বেস ফর্ম, হ্যাভ ভার্বের বেস ফর্ম। তাহলে রুলটা মনে রাখবো, সেন্টেন্সে ডু ডাজ ডিড যখন, আমি কিন্তু মেইন ভার্ব বলি না, ডু ডাজ ডিড মেইন ভার্বও হতে পারে, ডু ডাজ ডিড মেইন ভার্বও হতে পারে। মেইন ভার্ব হলে ভিন্ন কথা, কিন্তু ডু ডাজ ডিড যদি হেল্পিং ভার্ব হয় তখন মেইন ভার্বের বেস ফর্ম হয়। এখানে যে ভার্ব নিয়ে আমি আলোচনা করলাম, মডেল ছাড়া বাকি ভার্বগুলো মেইন ভার্বও হইতে পারে, হেল্পিং ভার্বও হইতে পারে, বা অক্সিলিয়ারি ভার্বও হইতে পারে। বুঝে আসছে? তাহলে আমরা ইতিমধ্যে তিনটা ফর্মুলা দেখালাম, বেসিক বা বেস ফর্ম চিনিবার উপায়, বেসিক বা বেস ফর্ম চিনিবার উপায়। 3 নাম্বার রুল পর্যন্ত আমাদের শেষ। এবার চতুর্থটা আমি দেখাবো। দেখো নাম্বার 4 এ বলা হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে, ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়? মেইন ভার্বের বেস বা বেসিক ফর্ম হয়। যেমন ধরো তোমরা যদি বলো, আমি যদি বলি বি পাংচুয়াল, দেখো তো এখানে এম ইজ আর পাংচুয়াল বলিনি, কি বলেছি? বি পাংচুয়াল। তাহলে এটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। তাই এখানে ভার্বের কি হয়েছে? বি রূপ আসছে। তার মানে কি? এটা ভার্বের বেস। এরকম হতে পারে। আমরা একটা ভার্ব টু ডু গ্রুপের একটা एग्जांपल দেখি। আমি যদি বলি গো টু স্কুল, এখন গো প্রেজেন্ট ফর্মেও আছে, আবার বেস ফর্মেও আছে, কিন্তু এই গো নিয়ম অনুযায়ী নট প্রেজেন্ট ফর্ম, এটা ভার্বের বেস ফর্ম। আমরা বুঝলাম বন্ধুগণ, ইম্পারেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের বেস ফর্ম হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের বেস ফর্ম হয়। এবার আসলে আমরা যে 4টা রুল শিখলাম, আসলে শুধু শুনলে হবে না, এটা মনে রাখতে হবে, ধরে রাখতে হবে, শিখে রাখতে হবে। এবার আমি বাক্য লিখব, তোমরা বলবে আমাকে যে এটা ভার্বের কোন ফর্ম। আমরা আসি, শুরু করি। she will make tea। এখন মেক ভার্বের কোন ফর্ম? হ্যাঁ, অনেকেই বন্ধুগণ তোমরা বলে দিয়েছ, যেহেতু মডেলের পরে আসছে আমাদের
2 নাম্বার রুলটা ছিল মডালের পরে ভার্বের বেস ফর্ম হয়। আলহামদুলিল্লাহ এই মেক হইল ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, যারা বেস বলেছ কংগ্রাচুলেশনস। নাম্বার 2 যদি বলি she makes tea, এবার দেখো মেক্স টি বলেছি আমি। দেখো ভার্বের শেষে এস বা ইয়েস যখন থাকে সেটা নিয়ে আর কোনো প্রশ্ন করবে না, চিন্তা করবে না। বেস ফর্মের শেষে এস বা ইয়েস থাকলে সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম। আলহামদুলিল্লাহ যারা এটাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলেছো অর্থাৎ V1 বলেছো তারা উইনার। she makes tea। নাম্বার 3 do you enjoy, do you enjoy my class? ওকে, এনজয় বলো। এনজয় ভার্বের কোন ফর্ম হবে? হ্যাঁ চেষ্টা করো। এবার মিলিয়ে নাও আমার সাথে। যারা এটাকে ভার্বের বেস ফর্ম বলেছ তারা উইনার, তারা পাস করেছে। আর যারা বেস ফর্ম বলতে পারো নাই তারা ফেল করেছে। আলহামদুলিল্লাহ আমরা বাক্য থেকে আরো কিছু নমুনা দেখব যে আমরা কিভাবে বুঝতে পারি কোনটা ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনটা ভার্বের বেস ফর্ম। I want to eat meat. ওকে ফ্রেন্ডস, একটু চেষ্টা করো। দেখো এটা টু আছে, টু এর পরে ইট আছে। আমি একটু সময় নিচ্ছি, দেখি 30 সেকেন্ডস। কে বলতে পারে এটা ভার্বের কোন ফর্ম? I want to eat meat, ইট ভার্বের এটা কোন ফর্ম? হ্যাঁ, এবার আমি বলে দিচ্ছি উত্তরটি। ইট ভার্বের বেস ফর্ম। যারা বেস ফর্ম বলেছ তারা উইনার, তারা পাস করেছো। আর যারা বেস ফর্ম বলনি তারা ফেল করেছো। ওকে বন্ধুগণ, এবার অনেকের প্রশ্ন জানতে পারে যে কোন ক্ষেত্রে ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই রকম। ফার্স্ট এন্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম একই রকম, যেমন kill, kills, killed, killing। ওকে বন্ধুগণ, B2 kill, B3 kill। কেউ প্রশ্ন করবে যে স্যার কি করে বুঝবো সেন্টেন্স থেকে কোনটা ভার্বের পাস্ট ফর্ম কোনটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম? ওকে বন্ধুগণ, আমি এখন একটি বাক্য লিখি। হি killed a lion, killed। he has killed a lion। দেখো দুই জায়গায় killed আছে, দুটি সেন্টেন্সে killed ব্যবহার করেছে। আর একটু লক্ষ্য করো, এখানে একটি ভার্ব আর এখানে তার সাথে আরেকটা ভার্ব আছে যেটাকে আমরা অক্সিলিয়ারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব বলি, কিন্তু এটার সাথে কোনো অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব নেই এবং এদের একটি সাবজেক্টও আছে। সাবজেক্টের সাথে যদি এরকম হেল্পিং ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, হেল্পিং ভার্বের পরে এই ফর্মটা থাকে সেটা হবে পাস্ট পার্টিসিপল। আর সাবজেক্টের পরে যদি হেল্পিং ভার্ব না থাকে যে ফর্মটা ব্যবহার করেছি এটা হলো পাস্ট ফর্ম। তাহলে একটি সেন্টেন্স থেকে তোমরা কিভাবে বুঝবে কোনটা পাস্ট ফর্ম কোনটা পাস্ট পার্টিসিপল ফর্ম? আমি হ্যাড দিয়ে দুটো সেন্টেন্স দেখাচ্ছি তোমাদের। এবার নিশ্চয়ই তোমরা বলতে পারবে কোনটা ভার্বের পাস্ট ফর্ম। I had breakfast,
এখানে নিশ্চয়ই সাবজেক্টের পরে আমি হ্যাড ব্যবহার করেছি, একটা মাত্র ভার্ব, তাহলে এটা ভার্বের পাস্ট ফর্ম। কি বলো তোমরা সবাই? এটা ভার্বের পাস্ট ফর্ম। যদি বলি I have had my breakfast বা ব্রেকফাস্ট। আচ্ছা, এবার দেখো সাবজেক্টের পর একটা হেল্পিং ভার্ব আছে, অক্সিলারি ভার্ব। তারপরে এখন যে ভার্বটা নিশ্চয়ই সেটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। আমার এই আলোচনা থেকে আমরা যেটা মূলত আমি শেখাতে চেয়েছিলাম যে প্রতিটি ভার্বের মডেল ছাড়া বাকি তিনটা গ্রুপে প্রতিটি ভার্বের 5টি করে ফর্ম হয় এবং সেই ফর্মগুলোর নাম আমি সুন্দর করে দিয়েছি। কোনটা কোন ফর্ম, সেন্টেন্স থেকে আমি কি করে বুঝবো সেটাও বলে দিয়েছি। বেস ফর্ম চিনিবার যে উপায়গুলো, এটা আমাদের দেশের কোনো রাইটারের বইতে তোমরা পাবে না। এটা আমার গবেষণা লব্ধ ফল, আমি এখানে অ্যাপ্লাই করেছি এবং এটা অ্যাপ্লাই করে অনেক ভালো ফল পেয়েছি। তোমরা সহজে ইংরেজি বুঝতে পারবে। আমি আবারও একটি কথা স্মরণ করিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি যে আমার ক্লাসগুলোতে তোমরা থাকো নিয়মিত, আমার পেজে থাকো এবং শুধুমাত্র ভার্ব চিনো, শুধুমাত্র ভার্ব চিনে দাও সেন্টেন্স থেকে, তাহলে তুমি ইংরেজি বলতে পারবে, লিখতে পারবে এক সময় ইনশাআল্লাহ। ভার্ব নিয়ে আমার আরো অনেক কথা আছে, পরবর্তীতে আরো ভার্বের আরো ক্লাসিফিকেশন আসবে, যেমন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, বিভিন্ন আরো অনেক রকমের ভার্ব সামনে আসবে। আপাতত আজকের যে আলোচনাটা হলো, আমরা যেটুকু আলোচনা করেছি আলহামদুলিল্লাহ, এইটুকু যদি তোমরা ধরে রাখতে পারো, অথবা আমার এই ভিডিওটি তো থেকেই যাবে, যদি বারবার দেখো, তাহলে ভার্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্নও করতে পারো, ইনশাআল্লাহ আমি উত্তর দিব। আমি এবং প্রয়োজনে আমি আমার টেলিফোন নাম্বারও দিয়ে দিব। আমার টেলিফোন নাম্বার দেওয়া আছে আমার পেজে, আমার টেলিফোন নাম্বার দেওয়া আছে। যদি কোনো ভাই, যদি কোনো ছাত্র, যদি কোনো শুভাকাঙ্ক্ষী, যদি কোনো বন্ধু এই বিষয়টি দেখে থাকেন, আমার এই পড়ানোটা দেখে থাকেন, ভার্ব নিয়ে আমার কথা বলা শুনে থাকেন, এতে আমার যদি কোনো গ্যাপ আপনার কাছে মনে হয়, আমি ইনশাআল্লাহ আপনার সমালোচনা শুনব এবং প্রয়োজনে এই সিদ্ধান্ত আমি চেঞ্জ করব, আমার এই সিদ্ধান্ত। আলহামদুলিল্লাহ, আমি গর্ব করে বলতে পারি, আমি যেভাবে ভার্ব নিয়ে আলোচনা করেছি, শুরু করেছি, ইতিমধ্যে আমি অনেক ভিডিও দেখেছি, কেউ এভাবে এখনো বলেন না, আমি প্রথমবারের মতো বলা শুরু করেছি। কেন? এইটা আমি দীর্ঘদিন যাবৎ আমার স্টুডেন্টদের উপরে অ্যাপ্লাই করে আসতেছি, ইনশাআল্লাহ আমি ভালো ফল পেয়েছি। আমার যারা বিগত দিনের স্টুডেন্ট, তারা যদি আমার এই ক্লাসটা দেখে থাকে, আলহামদুলিল্লাহ তাদের বলবো, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা এখনো আমার কাছে বেসিক গ্রামারের ব্যাপারে এখনো আসেনি, ইনশাআল্লাহ এখন আর আসতে হবে না, অনলাইনে আমার সাথে যুক্ত থাকলেই নিয়মিত এই ক্লাসগুলো আমি দিব ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসের ব্যাপারে আমি আমার পেজে ইনশাআল্লাহ ইনফরমেশন দিয়ে রাখবো, নেক্সট ক্লাসটি কখন, কোথায়, কিভাবে হবে ইনশাআল্লাহ। তা আমি এখানে বিদায় নিতে চাচ্ছি। আমরা আইকন একাডেমির পক্ষ থেকে শুধু আমার বেসিক গ্রামার না, আমাদের প্লে নার্সারি, কেজি পর্যায়ক্রমে আমাদের সকল ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য অনলাইনে আমরা ক্লাস শুরু করে দিয়েছি অলরেডি। ইনশাআল্লাহ প্রত্যেক ক্লাসের ছেলে মেয়েরাই ক্লাস পাবে ইনশাআল্লাহ। তা আমি মাঝে মাঝে আবার হ্যান্ড রাইটিং এর উপরে, কারণ আমাদের একটা স্লোগান আছে, বিউটিফুল হ্যান্ড রাইটিং, সিম্বল অফ বিউটিফুল হ্যান্ড রাইটিং, এটা আমাদের স্লোগান, সুন্দর হাতের লেখার প্রতীক আইকন একাডেমি। আমি আইকন একাডেমির একজন সেবক, আপনাদের একজন সেবক, আমি হেল্পার। আমি আমার শিক্ষকদের, অভিভাবক, ছাত্রছাত্রীদের আমি হেল্পার মনে করি। আমার কাজই হলো হেল্প করা। আমি বর্ণলেখা নিয়ে, মানে লেখা শেখার আগে যা জানা দরকার, এই একটি টিপস আমি কোনো এক সময় আমার বেসিক গ্রামার ক্লাসে আমি দিব ইনশাআল্লাহ। আমি আজ রমজানের সময়, আমি মনে হয় জানি না কতটুকু, প্রায় 51 মিনিট কথা বলেছি। আর রোজার সময় আলহামদুলিল্লাহ এখনো আমি কথা বলতে পারছি, শুকরিয়া আল্লাহর দরবারে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আমার শিক্ষকদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার ছাত্রছাত্রীদের জন্য দোয়া চেয়ে আজকের এই বেসিক গ্রামার শিক্ষার ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।